হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকেই জয়েন করে ফেলেছো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো কয়েকজন নাকি আমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজতেছে। না, হারিকেন জ্বালাতে হবে না। হারিকেন দেখছো কিনা আমার এটাও সন্দেহ আছে। তুমি হারিকেন জানো কিভাবে জ্বালাতে হয়? আমি কিন্তু ছোটবেলায় দেখেছি। এখন তো আসলে হারিকেনের যুগই নেই। হারিকেন, ল্যাম্প, কুপি ছিল না ছোটবেলায়? আগে হচ্ছে হারিকেন থাকতো বাসায়, একটা চার্জার লাইটের যুগেরও আগের ব্যাপার ছিল। তো আমার মনে আছে এখনো যে ছোটবেলায় আমি হারিকেন জ্বালাতেও পারতাম। ওকে, বাট খুব ডেঞ্জারাস জিনিস ছিল, কাজটা অনেক গরম হয়ে যায়। হ্যাঁ, কত কারসাজি। আবার তেল ভরতে হয়, আবার চোখে আলো নেওয়ার জন্য অনেকে কাগজ কেটে গ্লাসের উপর দিত ঝাপসা করে দেওয়ার জন্য। মানে খুব ব্যাপার স্যাপার ছিল, তোমরা যে দেখো নাই আসলে বলে লাভ নাই। ঠিক আছে। হারিকেনের যুগটা আসলে ভালো ছিল। ওকে, হারিকেন তো এখন বিলুপ্ত প্রায়। প্রায় কি বিলুপ্ত হয়ে গিয়েছে, নাই, কোথাও খুঁজে পাওয়া যায় না। ওকে। ওকে, ঠিক আছে। তো কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে? লাস্ট আমরা দুইটা ক্লাস করছি। এই দুইটা ক্লাসে আমরা বৃত্তের বিভিন্ন জিনিস সম্পর্কে দেখছি। কেউ যদি, আমি বলতেছি আবারও, ক্লাসে কেউ যদি আগে ক্লাস দুইটা না জেনে থাকো, মানে না করে থাকো, তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে, তুমি চাইলে ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করতে পারো, বাট বেশি বেটার হয় তুমি ক্লাস থেকে বের হও। বের হয়ে তুমি 1 নাম্বার ক্লাসটা আগে করো, তারপর 2 নাম্বার ক্লাসটা করো, তারপর পারলে একটু প্র্যাকটিস করো, তারপরে হচ্ছে আজকে ক্লাসটা করো। ঠিক আছে? এরকম প্রতিটা ক্লাসের জন্যই সেম। তো তুমি মাঝখান থেকে হুট করে যদি ক্লাসের মধ্যে ঢুকো, কয়েকদিন পর ভাল লাগছে, একটু ঢুকছি, একটা হাই দিয়ে আসি, ঠিক আছে ভাই? হাই হাই তোমার জন্য, ঠিক আছে? হুট করে কিন্তু সবকিছু বুঝতে পারবা না। তো তোমাদের সাথে যারা রেগুলার ক্লাস করছে, তারা কিন্তু তোমার চেয়ে অনেক দূরে এগিয়ে চলে যাচ্ছে, এবং তাদের কাছে চ্যাপ্টারটা খুব সহজ লাগতেছে। তো পড়াশোনার প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে সেম। ওকে। হ্যাঁ, তাহমিদ বলছে আপনার আজকে আপনার আগের ক্লাসের রেকর্ড দেখছি, ভেরি গুড। তো আমার মনে হয় দেখো তুমি আজকের ক্লাসে এখন খুব ভালো পারবা। ওকে। ওকে, ঠিক আছে। সো আজকে চতুর্থ অধ্যায়ের 3য় পর্বের ক্লাস। আমার নাম এস এম ইমন। ডায়মন্ড গুলো একটু মনে হয় বড় হয়ে গেছে না সুইচে? আচ্ছা। যাই হোক, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে থেকে। আর আজকে আমরা কি কি পড়বো, অনেক কিছু নাকি? আজকে কিন্তু অনেক কিছু পড়বো না, আজকে খুব অল্প জিনিস পড়বো, সত্যি কথা বলতে সহজ সহজ জিনিস পড়বো আজকে। ওকে। আজকে দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত, বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়, একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ, দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ, পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। এই জিনিসপত্রগুলো দেখবো। দেখতে আসলে অনেকগুলো টপিক মনে হলো, আসলে জিনিসপত্র খুবই অল্প, এবং দেখবা আজকে ক্লাসটা খুব শর্ট হবে, বেশি সময় লাগবে না। ওকে। তো প্রথমেই, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে ঘটনাটা কি ঘটে? ওকে, একটু মনোযোগ দিয়ে দেখো, সহজ একদমই, তোমরা জানো অলরেডি, তারপর আমি বলি। দেখো এখানে দুইটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটাকে আমি C1 বলতেছি। এইটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এটাকে আমি C2 বলতেছি। আচ্ছা, এইটা হচ্ছে, এই থেকে এই পর্যন্ত হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমি R1 বলতেছি। আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমি R2 বলতেছি। ঠিক আছে? তাহলে তুমি যদি C1 কে আলাদা এবং C2 কে আলাদাভাবে চিন্তা করে থাকো, যে দুইটা কেন্দ্রের স্থানাঙ্ক, হুম, আর এই ব্যাসার্ধকে যদি আলাদা করে চিন্তা করে থাকো, তাহলে এখানে 4টা কম্পোনেন্ট আছে। কয়টা কম্পোনেন্ট? 4টা কম্পোনেন্ট, যে একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। ওকে। আবার তুমি যদি একটা চিন্তা করো যে এই দুই বৃত্তের কেন্দ্র এটা আমার কাছে আছে, তাহলে আমি এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। C1 থেকে C2 এর দূরত্ব কত, এইটা আমি বের করতে পারতেছি। তাহলে এইটা একটা কম্পোনেন্ট। আবার এই বৃত্তের ব্যাসার্ধ একটা কম্পোনেন্ট, এই বৃত্তের ব্যাসার্ধ একটা কম্পোনেন্ট। তাহলে তুমি 3টা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারো। তো তোমার যেটা সুবিধা হয়, হ্যাঁ, আমি বোঝানোর জন্য তোমাকে বলতেছি, তুমি চাইলে এটাকে 4টা আলাদা কম্পোনেন্ট চিন্তা করতে পারো, আর চাইলে এটাকে 3টা কম্পোনেন্ট চিন্তা করা যায়, কারণ আমি দুইটা বিন্দুর বৃত্তের যদি কেন্দ্র জানি, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতেই পারি, যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক থেকে মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। এইগুলো জানলে লাভ কি? এগুলো জানলে লাভ হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে মোটামুটি দূরত্ব, এই দূরত্বের এই পর্যন্ত হচ্ছে R1, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে R2।
তার মানে এই যে দূরত্ব C1 C2, এই যে দূরত্ব, এইটা সমান হচ্ছে এই দুইটা ব্যাসার্ধের যোগফল। এটাই হচ্ছে সূত্র। C1 থেকে C2 কেন্দ্র দুইটার দূরত্ব এই ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হবে। ঠিক আছে, ওকে। বুঝতে পারছি, ওকে। এবার আসো, এই বৃত্ত দুইটা যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, আগেরটা ছিল কি বহিস্থভাবে, বহিস্থ মানে কি দুইটা পরস্পরকে বাহির থেকে স্পর্শ করেছে, আর এবার হচ্ছে অন্তস্থভাবে মানে ভেতর থেকে, একটার ভেতর থেকে আরেকটা স্পর্শ করেছে। দেখো বড় একটা বৃত্ত আছে যেটা কেন্দ্র হচ্ছে এইটা C1, আর ছোট একটা বৃত্ত আছে এইটার কেন্দ্র হচ্ছে তোমার এইটা C2। ঠিক আছে, C1 একটা, C2 একটা। আচ্ছা, আমি একটু দাগ দিয়েই দেই। একটা কেন্দ্র হচ্ছে C1, আর একটা কেন্দ্র হচ্ছে এই যে এখানে, এই যে এটা কিন্তু C2, হ্যাঁ ওকে, C2। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এই থেকে এই পর্যন্ত হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে বলতেছি আমি R1। আবার এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পরের বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে বলতেছি আমি R2। আর এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে C1 থেকে C2 এর দূরত্ব। C1 থেকে C2 এর দূরত্ব হচ্ছে এইটা। তাহলে কি বোঝা যাচ্ছে R1 হচ্ছে সবচেয়ে বড়, সেখান থেকে যদি R2 কে বিয়োগ করে দাও তাহলে তুমি C1 থেকে C2 এর দূরত্ব পাবা। ওকে, এখন কথা হচ্ছে ভাই, কখন আমি সবসময় বড়টাকে R1 ধরবো, ছোটটাকে R2 ধরবো, আমি কেমনে বুঝবো এটা বড় এটা ছোট? দ্যাটস তো এই সহজ সমাধান হচ্ছে, যেহেতু C1 থেকে C2 মানে কেন্দ্র দুইটার দূরত্ব নিচ্ছি আমরা, দূরত্ব তো সবসময় পজিটিভ নাম্বার হয়, আর পজিটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মডিউলাস চিহ্ন ব্যবহার করি বা পরমমান চিহ্ন ব্যবহার করি। দ্যাটস ওয়াই C1 C2 মানে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব সমান লেখা হয়েছে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের মডিউলাস বা অন্তরফল আমরা বলতে পারি, মানে ব্যাসার্ধ দ্বয়ের অন্তরফল। ঠিক আছে, বা পরম মান, যেটা বড় থাকবে সেটাকে বা অ্যাবসলিউট ভ্যালুটা আমরা নিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে অন্তঃস্পর্শ করার ক্ষেত্রে। ওকে, তো আমরা একটা ম্যাথ দেখি পারি কিনা। বলছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3। মানে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 4,3 এবং x² + y² = 4 এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলেছে বহিস্থভাবে স্পর্শ করেছে। ঠিক আছে, মানে বাহিরে থেকে স্পর্শ করছে। তাহলে ঘটনাটা কিরকম, আমি যদি একটু চিত্র এঁকে দেখাইতে চাই তোমাকে, এখানে একটা বৃত্ত আছে, আর মনে করো এখানে আর একটা বৃত্ত আছে। ঠিক আছে, এখানে একটা বৃত্ত আছে আর এখানে একটা বৃত্ত আছে, এই স্পর্শ করো। ঠিক আছে, হ্যাঁ, মনে করো এই দুটো স্পর্শ করছে। হ্যাঁ, ওকে, এইটার কেন্দ্র হচ্ছে এখানে আর এইটার কেন্দ্র হচ্ছে এখানে, ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, এই দুইটা কেন্দ্র। ওকে, সো এই বৃত্তের সমীকরণটা দেয়া আছে এই যে x² + y² = 4, তাই না? x² + y² = 4। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কত? আমি বলবো ভাইয়া 4 এর জায়গায় আমি যদি 2 এর উপর স্কয়ার দেই তাহলে তো ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি r। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো ভাইয়া এই বৃত্তের কেন্দ্র কত? বলবো ভাইয়া এই বৃত্তের কেন্দ্র যদি ওই C1 চিন্তা করেন তাহলে কেন্দ্রটা আসে 0,0। কেন? এই সমীকরণ থেকে তো বোঝাই যাচ্ছে কেন্দ্র 0,0। আচ্ছা, সেটাও বুঝলাম। এখান থেকে এই যে দূরত্ব ব্যাসার্ধ আর কত, মানে এটা যদি R1 চিন্তা করি, R1 হচ্ছে 2। ওকে ফাইন, এটাও বুঝলাম। অন্য যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে 4,3। আচ্ছা, তাহলে এটাকে আমি চিন্তা করি C2, যার মান হচ্ছে 4,3। আচ্ছা, আমাকে কি
করতে হবে, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি যদি কেন্দ্রের স্থানাঙ্ক জানি তাহলে বৃত্তের অর্ধেক সমীকরণ নির্ণয় করা যায়। যেমন x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার দরকার। আমার এই r এর মানটা জানা দরকার, রাইট? r এর মানটা জানা দরকার। তুই বলবো ভাই এটা তো খুবই সহজ, যেহেতু বহিস্থভাবে স্পর্শ করছে আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে r2 এর মান বা r এর মান, তাহলে আমি এইটা জানি, এইটা জানি, এইটা জানি, r এর মান তো ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করব? বলবো ভাইয়া এই যে c1 c2 এদের মধ্যবর্তী দূরত্বটা হবে r1 আর r এর যোগফলের সমান, মানে এই দুইটার যোগফলের সমান। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? 0 0 আর 4 3। বলবো এটা তো একদমই সহজ, √4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার ইকুয়াল r1 হচ্ছে 2 প্লাস r। তো আমি দেখতে পাচ্ছি এটা আসতেছে কত? 4 4 16, 3 3 9 25, 5 ইকুয়াল 2 প্লাস r। সুতরাং r ইকুয়াল হচ্ছে 3। তো আমি এখানে r এর জায়গায় 3 বসাই দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। বুঝছি কি বুঝি নাই? সহজ। দেখো বোর্ডে আসি কিন্তু এই ম্যাথ। এই যে কথাটুকু আমি বললাম, এইটুকুই তুমি যখন চিত্রটা আঁকবে, একে চিত্রের বর্ণনা দিবে, আর এই বাংলা কথাটুকু আমি যেটা তোমাকে এক্সপ্লেইন করলাম, এইটাই তুমি বাংলায় লিখে অঙ্কটা করে দিবে। শেষ হয়ে গিয়েছে। বলছে C00 কেন বুঝিনি ভাইয়া? এটা কিসের সমীকরণ আগে এটা বলো, কে কোশ্চেনটা করছো? মারুফ। মারুফ, এটা কিসের সমীকরণ এটা কি জানো? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো এই বৃত্তের কেন্দ্র কত বলো? এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত বলো? প্রথম থেকে আরেকবার বোঝাচ্ছি, আগে বলো এই বৃত্তের কেন্দ্র কত? এইটা তো একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের কেন্দ্র কত? 0 0। এটাই তো লিখছি যে এই এই সেই বৃত্তের সমীকরণটা, এই যে এই সেই বৃত্ত দেখতে, এটা কেন্দ্র হচ্ছে 0 0। ব্যাসার্ধ কত? 2, এই যে লিখছি ব্যাসার্ধ 2। আর একটা বৃত্ত যেটাকে বহিস্থভাবে স্পর্শ করছে সেটার কেন্দ্র দেওয়া আছে 4 3, এই যে 4 3। এটার ব্যাসার্ধ আমি জানি না, এই জন্য লিখি নাই, লিখছি আর। শেষ। কেন্দ্র যদি জানি তাহলে অর্ধেক সমীকরণ লেখা যায়, লিখছি, আর স্কয়ার লিখে রেখে দিছি। আচ্ছা, শর্ত কি ছিল? কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। অন্য ব্যাসার্ধ বের করেছি। বুঝতে পারলাম? ওকে। যারা এখনো কোয়েশ্চেন করতেছো যে ভাই এইটার কেন্দ্র কেন 0 0, তাদেরকে বলি ভাই শোন, ধুম করে অতিথি পাখির মতো ক্লাসে আসিস না। ক্লাসে আসার আগে আগের ক্লাসগুলো করে তারপরে আয়, ঠিক আছে? তোদের জন্য বাকিরা পিছিয়ে পড়ে, ঠিক আছে? বাকিরা পিছিয়ে পড়ে। এরকম কি জীবনে কোনোদিন দেখছি? দেখো তো মনে পড়ে কিনা। x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ, প্রথম ক্লাসে পড়াইছি। যেই বৃত্তের কেন্দ্র h, k, এই যে h, এই যে k, তাহলে যদি আমি লিখি x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বল? 0, 0। ভাই এই জিনিসটা লেখা আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার লেখা, এর মধ্যে পার্থক্য কি? ওই যে বাকিটা চেইতে গেছে, এগুলো আবার কেন বলতেছেন? এগুলো তো একবার বলছেন। কি করব বল? ঠেকা। ওকে। আর একজন জিজ্ঞাসা করছে এইটা কেন C1 হইলো, এইটা কেন C2 হইলো? ভাই তোর মন চাইলে লিখিস না, এইটারে C1 লেখ, এটারে C2 লেখ। কি চেঞ্জ হইছে? কার দুনিয়া উল্টায় গেছে? কিছুই হবে না ভাই। তুই সিন মন চায় না, তুই এখানে অন্য কিছু লেখ, তাও হবে। ঠিক আছে? এই কেমন কোশ্চেন? তোরা বড় হইছিস না ভাই? তোরা কলেজ এইগুলো কি অটো পাস এরকম নাকি? হ্যাঁ,
অটোপাস তো ছিল না তোদের ক্ষেত্রে, কেমনে পাস করলি তাইলে? হ্যাঁ, ব্রেনটা মনে হয় পাশে খুলে রেখে আসতো, দেখো তো ঘুমাইছিলা বিকালে, বালিশের সাথে দেখো তো ব্রেনটা লেগে আছে কিনা, নিয়ে আসো। অদ্ভুত কথা বলে ক্লাস কলেজে উঠা যে এইটা কেন সি1 হইলো, এটা কেন সি2 হইলো, ওটা তুই চেঞ্জ করে দে। ওকে, আসো নেক্সট। বলছে এখানে একটা বৃত্তের সমীকরণ আছে, এখানে আরো একটা বৃত্তের সমীকরণ আছে, বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই বৃত্ত দুইটার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই বৃত্ত দুইটা কোন বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এটা করতে পারবো? আচ্ছা, এই বৃত্তটা কি পরস্পরকে স্পর্শ করে? প্রথমে বের করতে হবে এই বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে কিনা। স্পর্শ করে কিনা জানার জন্য কি করবো আমি প্রসেসটা বলে দিই, এটা তুমি নিজে ট্রাই করবা। হ্যাঁ, স্পর্শ করে কিনা এটা জানার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে যেটা করতে হবে যে তোমার এই দুইটার কেন্দ্র বের করতে হবে। সি1 বের করব, সি1 বের করব, সি2 বের করব, আর1 বের করব, আর2 বের করব। তারপর দেখব সি1 সি2 সমান আর1 প্লাস আর2 হয় কিনা। যদি এইটা না হয় তাহলে দেখব সি1 সি2 সমান আর1 মাইনাস আর2 হয় কিনা। এই দুইটার যে কোনো একটা অবশ্যই হবে। যদি এইটা হয় তাহলে কি বহিস্থভাবে স্পর্শ করে, যদি এইটা হয় তাহলে কি অন্তস্থভাবে স্পর্শ করে। এটা আগে বের করব, তারপরে আগে আমরা দেখাবো যে এটা হ্যাঁ স্পর্শ করেছে, বহিস্থভাবে করছে নাকি অন্তস্থভাবে করছে, এটা আগে দেখবো, তারপরে আমরা স্পর্শ বিন্দুটা বের করব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, বলছে 8/5 আর 6/5 হবে। একজন বলছে 0 0। আমি জানি না, জান্নাতুল আক্তার অ্যান্সার বলছে। দেখো তো তোমরা মিলাই দেখো, হ্যাঁ তোমরা এটা বাসায় করে দেখবা ওটা ঠিক আছে কিনা, 8/5 আর 6/5। হ্যাঁ, এটা নাকি অ্যান্সার? ওকে, এটা এটা ট্রাই করে দেখবা। 4 3 আর 0 0, 8/5 6। ওকে, ব্রেইন স্টর্ম করবা, বস ফাইট, এটা নাম দিতে পারো। আজকে অঙ্কগুলো করব, তারপরে বাসায় শেষ করার পর এটা ট্রাই করবা যে বস ফাইট করব, দেখি এটা আবার পারি কিনা, তাহলে বুঝবা যে হ্যাঁ মাথা কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, চলো। তার আগে আমরা এখন এই জিনিসটা মনে হয় আমরা দেখছিলাম, মনে পড়ে যে একটা বৃত্তের ব্যাসের যদি প্রান্ত বিন্দু দুইটা দেয়া থাকে, ব্যাস তার প্রান্ত বিন্দু দুইটা দেয়া আছে, তাহলে তার সমীকরণ কি হয়? এক্স মাইনাস এক্স1 ইন্টু এক্স মাইনাস এক্স2 প্লাস ওয়াই মাইনাস ওয়াই1 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই2 ইকুয়াল 0। মনে আছে? আচ্ছা ঠিক আছে, মনে আছে, ভেরি গুড। তাহলে চলো আমরা কিছু ম্যাথ করি। বলছে y ইকুয়াল টু 2x যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10 ইকুয়াল 0 বৃত্তের কোন জ্যায়ের সমীকরণ হয়। এই বৃত্তের যদি কোনো জ্যায়ের সমীকরণ হয় তবে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সঙ্গে। আচ্ছা, আমি ওই সূত্র দিয়ে একটা ম্যাথ করাইতে চাচ্ছিলাম একটু আগে। আচ্ছা, আমি যেহেতু এই সূত্র দিয়ে আমরা আগে দুইটা ম্যাথ করি, তারপরে আমরা এটা করি, নইলে আবার আমরা টপিক থেকে চলে যাব। এটা অন্য টপিকের ম্যাথ এখানে আবার ঢুকে গেছে। ঠিক আছে, আগে আমি একটু এই ব্যাসের সমীকরণ দিয়ে যেটা আমরা ম্যাথগুলো করা যায় এগুলো একটু করি, তারপরে আমরা হচ্ছে এটা আসি। ঠিক আছে, ওকে। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। আচ্ছা, ও এ এবং ওসি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটি পরিবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে কি বলছে? বলছে এখানে একটা বর্গ আছে,
এখানে একটা কি আছে, বর্গ আছে, এটা বর্গ। এই বর্গটার বিন্দুগুলোর যদি আমি নাম দেই, তাহলে ও এ বি সি, ও এ বি সি, এইগুলোর নাম হচ্ছে এটা। বলছে ও এ এবং ও সি কে অক্ষ ধরতে। তার মানে আমি যদি অক্ষ চিন্তা করি, তাহলে এই যে ও এ, এইটা হচ্ছে এক্স অক্ষ হবে আমার, ও এ হবে এক্স অক্ষ, আর ও সি যেটা ছিল সেটা হবে আমার ওয়াই অক্ষ। এই ও এ আর ও সি কে অক্ষ ধরতে বলছে, তাহলে এটা হচ্ছে আমি লিখে দিই এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, অক্ষ ধরলাম। ওকে, অক্ষ ধরে প্রমাণ করো বর্গটির পরিবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। পরিবৃত্ত মানে কি ভাইয়া? পরিবৃত্ত মানে হচ্ছে ভাইয়া, আমি যদি এর চারপাশে একটা বৃত্ত আঁকি এবং এই চারটা বিন্দুই, এই বর্গক্ষেত্রে চারটা বিন্দুই যদি সেই বৃত্তের উপর অবস্থান করে, তাহলে সেই বৃত্তটাকে এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত বলা হয়। আচ্ছা, সো মনে করি এই বৃত্তের উপরে এই চারটা শীর্ষই অবস্থান করতেছে, এই পরিবৃত্তের সমীকরণ এইটা হবে, এইটা প্রমাণ করতে বলছে। এখনই বোঝা গেছে কোশ্চেনটা? সহজ, আবার বলি শুনো কি কি বলছে। একটা বর্গ আছে, এই বর্গের ও এ বাহুকে এক্স অক্ষ আর ও সি বাহুকে ওয়াই অক্ষ ধরেছি। এবার একটা পরিবৃত্ত এঁকেছি, এই পরিবৃত্তের সমীকরণটা যে এইটা হবে, এইটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এখানে কি আমি এই কাজটা করতে পারবো যে এই বিন্দুর স্থানাঙ্কটা কি আমি কোনোভাবে জানতে পারি? এই এ বিন্দুর স্থানাঙ্কটা আর সি বিন্দুর স্থানাঙ্কটা কোনোভাবে জানা পসিবল? দেখো তো কিছু আছে কিনা কোশ্চেনের মধ্যে, মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়ো। বলছে কিন্তু বি বাহু বিশিষ্ট, খেয়াল করছো এটা? মানে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, মানে এইটা হচ্ছে বি, এই দৈর্ঘ্যটাও হচ্ছে বি। তাহলে এটা যদি কেন্দ্র হয়, হ্যাঁ, 0,0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতো? এ বিন্দুর b,0। আচ্ছা, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতো? বলো ভাইয়া 0,b হবে। আচ্ছা, গুড। তাহলে তুমি খেয়াল করো তো, এই যে কর্ণ, এই বৃত্তের কর্ণ, এই বৃত্তের যে সরি এই বর্গের যে কর্ণ, এই কর্ণের মানটা জানতেছি। এই কর্ণটা কি এই বৃত্তের ব্যাসার্ধ না? এই কর্ণ এই বৃত্তের কি ব্যাসার্ধ না? বুঝলাম কি বুঝলাম না? এটা কি এই বর্গের কর্ণ, এই কর্ণটাই এই বৃত্তের কি ব্যাসার্ধ। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই বৃত্তের ব্যাসার্ধের দুই প্রান্তের স্থানাঙ্ক জানি। একটা হচ্ছে কি 0b, আর একটা হচ্ছে b,0। তার মানে বুঝতে পারছো, x1 y1 x2 y2, শেষ। সূত্র বসায় দাও, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। সহজ কিন্তু, জাস্ট বুঝতেই যতটুকু সমস্যা। বা x মাইনাস x1 কত? x1 হচ্ছে 0, x মাইনাস x2 হচ্ছে b, y মাইনাস y1 হচ্ছে b, y মাইনাস y2 হচ্ছে 0 ইকুয়াল 0। বাহ, গুণ করে দেই, এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস by ইকুয়াল 0। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস bx মাইনাস by ইকুয়াল 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ও সরি, এটা প্রমাণ করতে বলছে, সরি। ও তাহলে তো এই পাশে এটা এই পাশে নিয়ে যেতে হবে, সরি সরি, এটা প্রমাণ করতে বলছে কিছু একটা। তাহলে এই যে bx প্লাস by, এখান থেকে তুমি b কমন নিয়ে নাও, x প্লাস y, ওই যে প্রুভড। ক্লিয়ার?
ও সরি, আমি ব্যাসার্ধ লিখে ফেলছি, ব্যাস হবে, ব্যাস ব্যাস ব্যাস। সরি 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 সরি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আমি ভুল করছিলাম, ওটা ব্যাস ব্যাস হবে। ভুলে বলছি, ভুলে লিখছি ওটা। ঠিক আছে, ভুল করে লিখেছি। ওকে, শুরু থেকে আবার রিক্যাপ করবো, এটা তো দুইবার তিনবার আগেই বুঝাইলাম। একটা বর্গ আছে, এই বর্গের এই বাহুকে এক্স, এই বাহুকে ওয়াই ধরেছি, তারপর একটা পরিবৃত্ত এঁকেছি, বাহুগুলো দেয়া ছিল বি, তাহলে এটা যদি 0 0 হয় তাহলে এটা হচ্ছে b,0, এটা হচ্ছে 0,b। এই কর্ণ, যেই কর্ণটা এই বৃত্তের ব্যাস, তাহলে এই ব্যাসের দুই প্রান্ত আমি জানি, দুই প্রান্ত যদি জানি তাহলে আমি এই সমীকরণে বসায় সমীকরণটা বের করতে পারি। ওকে, বুঝতে ভাইয়া, আমি খুব কষ্ট পাই, প্লিজ। কত প্রশ্ন জিজ্ঞাসা করি, একটাও দেখেন না। না ভাইয়া, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন না ভাইয়া, আপনি খালি লেখেন কি জানেন? আপনি লেখেন, আমার কমেন্ট কি আপনি দেখতে পান? আমার কমেন্ট কি আপনি দেখতে পান না? আমার কমেন্ট কি দেখা যায়? আমার কমেন্ট কি দেখা যায় না? আর আপনি 10 মিনিট ধরে লিখতেছেন ভাইয়া, আমি খুব কষ্ট পাই। কত কষ্ট করি, একটাও দেখেন না ভাই, আপনি এগুলো কিচ্ছু করেন না। আপনি চান শুধু আমি আপনার নামটা বলি। আপনার জীবনের কোনো পাওয়া চাওয়া পাওয়া নাই। আপনার শুধু চাওয়াই এতটুকু, যে আমি আপনার নামটা একবার বলবো, আর কিচ্ছু না ভাইয়া। ভাইয়া, আপনি যেভাবে কেন্দ্রবিন্দু সমীকরণ করা বুঝাইছেন, কিন্তু পিডিএফ এ ভিন্ন ভাবে করা, সেখানে বুঝি না। ভাই তুই বুঝিস না, আমি যেভাবে বুঝাইছি সেটা তো বুঝতে পারছো, সেভাবে কর। মানে একটা অঙ্ক তো আমি প্রতিবারই বলি অনেক ভাবে করা যায়। যদি ওটা না বুঝো, করা দরকার নাই, তুমি তো এটা বুঝছো, সেটা করো। দ্যাটস ইট ভাইয়া। ওকে, একভাবে লিখলেই তো হবে, তোমাকে তো বলবে না পিডিএফ এর নিয়মে করো, বলবে? অনেক ভাবে করা যায় ভাইয়া, আমার কাছে মনে হয়েছে তোমাকে যেটা বুঝাইতে, মানে বুঝাইলে তোমার কাছে সহজ লাগবে, আমি সেটাতে বুঝাইছি। ঠিক আছে, তো তুমি যখন এই একই টাইপের ম্যাথ, তোমার তো সামনে আরো সময় আছে তাই না? এই চ্যাপ্টার গুলো আমরা এখানে করব, এলজিপিএ তে করব, তারপর হচ্ছে আবার অ্যাডমিশনে করব, তখন দেখবো আমরা আরো নতুন নতুন নিয়ম শিখবো। বাট এখন তো কেবল চ্যাপ্টারটা শুরু করেছি। তো শুরুর সময় কি, একদম যেটা ইজি সেটা দিয়ে শুরু করব, তারপর না ধাপে ধাপে আগাবো। ঠিক আছে ভাইয়া? ওকে। ওকে। ওকে, নেক্সট আরেকটা দেখি। 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে, দেখো একটি শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, এবং এর ঠিক বিপরীত, খেয়াল করো আমি কোন ওয়ার্ডগুলোকে মার্ক করতেছি, একটা শীর্ষ মূল বিন্দুতে এবং এর ঠিক বিপরীত শীর্ষটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে বর্গটা কেমন বলতে পারো দেখতে? এঁকে দিচ্ছি, দেখো। তাহলে বর্গটা হচ্ছে দেখতে এমন, মানে এমন না, এটা হচ্ছে অক্ষ আঁকতেছি, আর সিরিয়াসলি এমন ভেবে নিও না। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু। হুম, ধরো একখান বর্গ আঁকিতে হবে। এটা কি হইছে বর্গ? জানি না হইছে কিনা। এই রকম। ওকে, তাহলে এটা হয় নাই। এই 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 এই। আরে হবে কিছু একটা, ধরে নাও। কি জ্বালা, ধরি এটা হইছে, ধইরে নি এটা হইছে। ঠিক আছে, এই হচ্ছে সেই বর্গ। বাবারে বাবা। ওকে, এই হচ্ছে সেই বর্গ যার একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, আর একটা শীর্ষ ঠিক এর উল্টা পাশের, মানে পাশেরটা কিন্তু না, উল্টা বিপরীত পাশে, দেখো বিপরীত পাশের শীর্ষটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। আচ্ছা ভাইয়া, এটা কি এই পাশে হবে? এটা তো এই পাশেও হইতে পারে। এক্স্যাক্টলি, এরকম কিন্তু দুইটা বর্গ হইতে পারে।
তাহলে এরকম দুইটা বর্গ হইতে পারে। ওকে, ঠিক আছে। তো আমি আরো একটা বর্গ আঁকি। মনে করো হাত দিয়ে এঁকে ফেললাম, ঝামেলা না করে। এরকম দুইটা বর্গ হইতে পারে যার একটা শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে আর একটা শীর্ষ হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, ওকে। এবং এর একটা বাহু হচ্ছে 6√2, একটা বাহু হচ্ছে 6√2। আচ্ছা, এটা হচ্ছে একটা বাহু। আচ্ছা, এই জিনিসটা কি তাহলে ভাইয়া? এটা যদি ও হয়, এ বি সি, ও বি যেটা আছে এটা কি ভাই? ওবি হচ্ছে কর্ণ, ওবি হচ্ছে কর্ণ। বর্গের কর্ণের সূত্র কি? বাহু ইন্টু √2 অথবা √2a পড়ছি মনে হয়, তাই না? কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2, বা এরকম পড়ছিলাম যে √2a, তাই না? কর্ণের সূত্র। বাহু আছে 6√2, এর সাথে যদি আবার √2 করি তাহলে কত আসে বলতো? 6 × 2 মানে 12। এই যে এটা হচ্ছে 12, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে 12। তাহলে ভাইয়া এখান থেকে শুরু করে এটাও 12। এইটা যদি হয় ভাই 0,0 বিন্দু, এই বিন্দুটা কত হবে? উপরের দিকে উঠছে 12 ঘর, তাহলে এটা হবে 0,12। এটা নিচের দিকে নামছে, এটা কত হবে? 0,-12। এই পর্যন্ত কি বুঝতে পারছি? ওমা, সবাই অ্যান্সারও বের করে ফেলছো, মাশাআল্লাহ। আমি তো কি আরে বুঝাচ্ছি তাইলে। ঠিক আছে, ওকে, হোয়াটএভার। তো এখান থেকে পাইলাম যে কর্ণটা হচ্ছে আরেকটা ছিল, তার মানে বাহু দেয়া আছে, আমি কর্ণটা বের করে ফেলছি। এখন দেখো এইটার এই, তো এই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত, তাহলে এই বর্গের যে কর্ণ আছে এই কর্ণকে আমি যদি ব্যাস চিন্তা করে তাহলে সেটার দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের বৃত্তের ক্ষেত্র সমীকরণ x-x1 x-x2 প্লাস y-y1 y-y2 = 0। এখন মান বসায় দাও, রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, দুইটা সমীকরণ পাবা কিন্তু উপর নিচের জন্য। হ্যাঁ, তাহলে x-x1 কত? x1 হচ্ছে 0, x-x2 কত? x2 ও 0, প্লাস y-y1, y1 কত রে? y1 হচ্ছে 12, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে y-y1 হচ্ছে আর একটা 12 = 0। এটা 12 আর একটা +-12 আর কি, যাই হোক ওটা পরে লিখতেছি, আবার অনেকে বুঝবে না। তো x-0 x-0 এটা কি 0? এটা কিন্তু আমরা অনেকে ভুল করি, এই যে x-0 x-0 আছে মনে করি এটা তো 0 হবে, এটা বাদ। এটা কিন্তু 0 না ভাই, গুণ কর, দেখবি একটা x² আসে। ঠিক আছে, একটা x² আসে, প্লাস এখানে এটা গুণ করলে y² আসবে, তারপরে এটা গুণ করলে -12y আসবে। হ্যাঁ, 12y আসবে। তো এটা যেহেতু একটা প্লাসের জন্য পাবা, আবার একটা মাইনাসের জন্য তুমি পাবা। হ্যাঁ, তার মানে এটাকে প্লাস মাইনাস লিখতে পারি আমি, =0। এটাই সমীকরণ। ওকে, ঠিক আছে। কনক বলছে ভুল হয়েছে ভাইয়া। ভাইয়া কোথায় ভুল হয়েছে ভাই, একটু বল। কনক, কোথায় ভুল হয়েছে বল। বলছে ভাইয়া দুইটা স্পর্শকের লম্ব দূরত্ব বুঝি না, এটা সূত্র ক্লিয়ার করবেন? হ্যাঁ করবো, আস্তে আস্তে ধৈর্য ধরো ভাইয়া, নেক্সট ক্লাসে স্পর্শক পড়বো ভাইয়া। ঠিক আছে, নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। আচ্ছা, ওকে, নেক্সট। বলছে দেখাও যে A11 বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তার আগে আরেকটা কনসেপ্ট পড়তে হবে, সেটা হচ্ছে কোন একটা বিন্দু একটা বৃত্তের উপরে অবস্থিত, ভিতরে অবস্থিত নাকি বাহিরে অবস্থিত, এই জিনিসটা কিভাবে আসলে নির্ণয় করা যায়। ঠিক আছে, এটা আগে একটু দেখার চেষ্টা করি আগে। ওকে,
বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে? বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান কিভাবে আমরা নির্ণয় করতে পারি? ধরো ওই সমীকরণটা দিয়েই বুঝাইতে পারি, বা যে কোনো একটা সমীকরণ নাও র্যান্ডম। তো ধরো এরকম একটা সমীকরণ নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ধরো 2x মাইনাস 5y প্লাস 1 ইকুয়াল 0। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? একটা বৃত্তের সমীকরণ লিখলাম। ওকে, এবার আমি যে কোনো একটা বিন্দু নিয়েছি, মনে করো 1,0 একটা বিন্দু নিয়েছি, বা 1,2 সবার যেহেতু পছন্দ এই বিন্দুটা। এই বিন্দুটা আমি দেখতে চাই এই বৃত্তের ভেতরে থাকবে, বাহিরে থাকবে, নাকি এই বৃত্তের উপরে থাকবে। মানে এটা তো একটা বৃত্ত হবে, তাই না? এটা তো একটা বৃত্ত হবে। এখন এই 1,2টা এই বৃত্তের কি মধ্যে থাকবে, নাকি এই বৃত্তের বাহিরে থাকবে, নাকি এটার কেন্দ্রে থাকবে, নাকি এটার উপরে থাকবে? এটা কিভাবে আসলে আমি নির্ণয় করতে পারি? এটা নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই বিন্দুটাকে এই বৃত্তের সমীকরণের মধ্যে বসায় দিব। তাহলে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাই না? যেহেতু 1 আর 2 আছে, তাহলে লেখো 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এর জায়গায় কত 1, ওয়াই এর জায়গায় কত 2 প্লাস 1। দেখো তো কত আসে, আসতেছে 1 প্লাস 4 প্লাস 2 মাইনাস 10 প্লাস 1। ওকে, তো কত আসতেছে? 4 4 8, আর আসতেছে -2 -2। দেখো উত্তরটা কি আসছে, নেগেটিভ। যদি উত্তরটা নেগেটিভ আসে, যদি উত্তরটা নেগেটিভ আসে, তাহলে অবশ্যই কোথায় অবস্থান করবে বলো তো? কোথায় অবস্থান করবে? -3 আসে? -3 কেমনে আসে? যদি ঋণাত্মক আসে তাহলে কোথায় অবস্থান করবে? আমি এটা পোল দিয়ে দিব নাকি? কারণ কেউ কেউ বলে ভিতরে, কেউ কেউ বলে বাহিরে। বাহিরেই বেশি পাইছি আমি, বাহিরেই যদিও আমি বেশি পাইছি রেজাল্টটা, কিন্তু বাহিরে আসলে উত্তরটা হচ্ছে ভুল, ঠিক আছে? বাহিরের উত্তরটা হচ্ছে ভুল। তুমি একটু লিখে নাও পারলে। যদি নেগেটিভ আসে তাহলে এটা ভিতরে থাকবে, হ্যাঁ, নেগেটিভ আসলে ভিতরে থাকবে। যদি উত্তরটা পজিটিভ আসে তাহলে বাহিরে থাকবে, এভাবে লিখে নাও, তাহলে মনে থাকবে। আর যদি 0 আসে তাহলে উপরে থাকবে, 0 আসলে উপরে থাকবে, ঠিক আছে? তো যেই বিন্দুটার অবস্থান জানতে চাও সেই বিন্দুটা সমীকরণে বসাবো। যদি নেগেটিভ আসে তাহলে ভিতরে থাকবে, যদি পজিটিভ আসে তাহলে বাইরে থাকবে, যদি 0 আসে তাহলে উপরে থাকবে। আর এই বৃত্তের কেন্দ্র আর এইটার যদি সমান হয়ে যায় তাহলে কেন্দ্রে অবস্থান করবে, ঠিক আছে? এটুকু বুঝলাম। আচ্ছা, আবার একটু লিখে দিই। যদি এই রেজাল্টটা পজিটিভ আসে তাহলে বাহিরে, যদি 0 আসে তাহলে উপরে, যদি নেগেটিভ আসে তাহলে ভেতরে। ওকে, মনে থাকবে। উপর বলতে পরিধির উপর, পরিধির উপর, হ্যাঁ, পরিধির উপর, পরিধির উপর। হ্যাঁ, হ্যাঁ, এর ব্যাখ্যা অবশ্যই আছে, এর ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু এই ব্যাখ্যার দিকে আপাতত আমরা যেতে যাচ্ছি না, যেহেতু আমরা একটু অঙ্কটা করে শেষ করে ফেলি। এটার ব্যাখ্যা অবশ্যই আছে এবং ব্যাখ্যাটা খুবই ইজি, খুব টাফও না। তুমি একটু চিন্তা করলে তুমি নিজেও পারবা এটার ব্যাখ্যাটা আসলে কি, ঠিক আছে? নেক্সট আরো কিছু টপিক যখন পড়বো তখন তুমি এটা এমনি আইডেন্টিফাই করতে পারবা যে এটার ভিতরে আসলে বিন্দুটা বসাইলে এটা আসলে কি মিন করতেছে আসলে এই বিন্দুটা দিয়ে, ঠিক আছে? ওকে, তো এখানে বলছে দেখাও যে এই বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত, দেখাইতে হবে। তো আমি দেখাই যে a ইকুয়াল 1,1 বিন্দুটির জন্য বামপক্ষ, এটার বামপক্ষ এক্স এর জায়গায় কত বসাবা 1, ওয়াই এর জায়গায় 1, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1 -12 সমান কত আসে
1 আর 1 2, 1 + 1 2 + 4 6, 6 আর 6 12, -12 সমান হচ্ছে 0 সমান, ঠিক আছে, যেহেতু 0 আসছে তা সুতরাং উপরে অবস্থিত। ওকে, শেষ। এভাবে প্রমাণ করে ফেলবো। হ্যাঁ, বলছে এ বিন্দু দিয়ে বৃত্তটির যেই ব্যাস অঙ্কন করা যায়, হ্যাঁ, এই বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যাবে সেটা সেটা আর কি তোমাকে মানে তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তার মানে আমি তোমাকে চিত্র এঁকে দেখাই। এটা যদি সেই বৃত্ত হয়, এটা ধরো একটা ব্যাস এই বৃত্তের, এটা হচ্ছে কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে এ, হচ্ছে 1,1, আমাকে এই যে বি এইটা বের করতে হবে। মনে করি এটা হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, কিভাবে বের করব? আমি কি দেখো তো কোনোভাবে এই বৃত্তের কেন্দ্রের মানটা জানতে পারি? বলবো ভাই অবশ্যই পারি, আমরা তো এটা ওস্তাদ, কারণ আমরা কেন্দ্র খুব ভালোভাবে বের করা শিখছি। এক্স এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি আর ওয়াই এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই বলতো? তাহলে ভাইয়া কেন্দ্র পাই। -2 দিয়ে ভাগ করলে কত? -2, আর এটা হচ্ছে -3। তাহলে এখানে আসলো কেন্দ্র হচ্ছে -2, -3। শেষ। এখন বলবেন ভাইয়া এখন তো জীবন অনেক সুন্দর, এই কেন্দ্রটা হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু, তাহলে 1 এর সাথে এক্স যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলেই -2 পাবো। সুতরাং মধ্যবিন্দু, তাই না? এই যে এইটার সাথে এক্স যোগ করব, 2 দিয়ে ভাগ করব, রেজাল্ট আসবে -2। 1 + x/2 রেজাল্ট হচ্ছে -2। আর একবার কি করব? ওয়াই এর 1 এর সাথে ওয়াই যোগ করব, 2 দিয়ে ভাগ করব, রেজাল্ট আসবে -3। 1 + y/2 = -3। মধ্যবিন্দু বের করার ফর্মুলা আমরা সরলরেখা শিখেছি, মধ্যবিন্দু কিভাবে বের করে, ঠিক আছে? দুইটাকে যোগ করে, দুইটা এক্স কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যায়। এই যে সেই সূত্র, দুইটা এক্স কে যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, মধ্যবিন্দু পাইছি। বলছে কেন্দ্র বুঝি নাই। মরিয়ম, প্রথম ক্লাস করো, প্রথম ক্লাস, তার আগে তোমার এই ক্লাসে কোনো জায়গা নেই, তুমি ক্লাসের বাকিদের শত্রু, বুঝতে পারছো? তোমার জন্য বাকিরা পিছিয়ে পড়বে। ওকে, x = -5, y = -7। সো অপর বিন্দু আমি পেয়ে গেছি। ওকে, দ্যাটস ইট। এই বৃত্তের ব্যাসের সমীকরণ, বা ইন্টারেস্টিং তো, দেখি তো পারো কিনা। সরলরেখার কনসেপ্ট আসছে কিন্তু এখানে, বৃত্ত সরলরেখার কনসেপ্ট আসছে একসাথে, পারবে? বের করো, বের করো, এটা এটা ব্যাসের সমীকরণটা বের করো। মাশাআল্লাহ, সবাই তো পারতেছে। কিভাবে পারলা? উত্তর কি মুখস্থ নাকি? হ্যাঁ, অ্যান্সার সি। আমি না হয় বুঝলাম, কিন্তু তোরা কেমনে পারলি এত ফাস্ট? এটা কিন্তু অনেকভাবে বের করা যায়। তুমি যদি না বের করতে পারো তার একটা বুদ্ধি আছে, দেখো। তুমি এটার কেন্দ্র বের করবা, কেন্দ্রটা অবশ্যই কি করবে বলতো? ব্যাসের উপর অবস্থান করবে। তাহলে কেন্দ্র দিয়ে যদি এই সমীকরণগুলোকে সিদ্ধ করো, তাহলেই দেখবা যেটা স্যাটিসফাই করবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ইজি না? আচ্ছা দেখো, যেমন আমি এটা দেখাই, এটা কেন্দ্র কত? কেন্দ্র হবে 6,2। আচ্ছা 6,2, সরি -2, 6, কেন্দ্র। তাহলে দেখো প্রথমটার মধ্যে বসাই, 6 - 2 = 0।
না হয় না, 6 - 2 4 হয়। আচ্ছা, 6 = -2 না, 6 = -2 এটাও হয় না। আচ্ছা, তাহলে এটার মধ্যে বসাই, দেখো 3 × 6 - 2 ইকুয়াল কি 0 হবে? না, ইজ নট ইকুয়াল 0, তার মানে এটাও হবে না। আছে তো একটা, দেখি তো এটা হয় কিনা। 6 - 3 × 2, হ্যাঁ, ইকুয়াল 0। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, এভাবে বের করতে পারো। ও, নিশাদ বলছে সে এভাবেই করছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো। এটা নিচে করো, তাতেই তাতেই করো। এটা কি হবে বলো? এই বৃত্তে এই বিন্দুর অবস্থান নির্ণয় করো। এই বিন্দু দুটোর অবস্থান কি হবে বলো? এই বৃত্তে অবশ্যই বৃত্তটাকে সবগুলো আগে বাম পাশে নিয়ে আসতে হবে, হ্যাঁ, অবশ্যই এগুলোকে সবগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে তারপর কাজ বাজ করবো। 1, 1 বসাই দিলে 1 + 1 - 5, রেজাল্ট আসবে কি? -3। তার মানে এটা কোথায় অবস্থিত? নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে কোথায়? ভিতর বাহিরে অন্তরে অন্তরে, নাকি? 2, 3। তাহলে এবার আসবে 2 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার -5। ওকে, এটা কত আসতেছে? 4 + 9 - 5। তাহলে পজিটিভ কোন একটা মান আসবে, দেখি বোঝা যাচ্ছে। পজিটিভ আসলে কোথায় হয়? বাহিরে। পারবো কি পারবো না এমসিকিউ আসলে? হ্যাঁ, ভিতর বাহির। এই ভিতর বাহির নিয়ে কত গান আছে, তাই না? যে ভিতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না, না জানি বাহির, ভিতর বলে আসুক না, বাহির বলে দূরে থাকো, কি টাইপের একটা গান আছে না? আমি ছোটবেলায় দেখছিলাম, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখছো কেউ? না দেখাই ভালো। আচ্ছা, আর একটা পোল আছে, বলছে এই বৃত্তে 1, 2, এটা লজ করবো না। 1, 2 বিন্দুর অবস্থান কোথায় হবে? 1, 2, 1² + 2² 4। মজা তো। কই হবে বলো তো এটা? এর অবস্থান কই হবে? এক্স্যাক্টলি বৃত্তের উপরে হবে। গুড। আচ্ছা, হুম, নতুন জিনিস, সহজ জিনিস। বলছে একটি বৃত্ত ও একটি সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায়। বলছে একটি বৃত্ত ও একটি সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ। মানে ঘটনাটা একটু বুঝাই তোমারে, আসো খেয়াল কইরো, মনোযোগ দিবা এখন, হ্যাঁ, যেটা বলতেছি শুনো, মনোযোগ দিবা এখন। এখানে একটা বৃত্ত আছে, খেয়াল করো, এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা সরল রেখা আছে, ঠিক আছে? এখানে একটা বৃত্ত আছে যেটা সমীকরণ তোমার কাছে দেয়া থাকবে। শুনো কি বলতেছি। এখানে একটা বৃত্ত আছে, এইটার সমীকরণ তোমার কাছে দেয়া থাকবে। এখানে একটা সরল রেখা আছে, এইটার সমীকরণও তোমার কাছে দেয়া থাকবে। এই সরলরেখাটা এই বৃত্তকে দুইটা বিন্দু দিয়ে ছেদ করছে না? ওকে, ছেদ করছে। এই ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটা বৃত্ত আঁকো। তাহলে এই ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটা, আচ্ছা আমি লিখে দিই আগে, এটা দেয়া থাকবে, দেয়া থাকবে, এইটাও দেয়া থাকবে। ওকে, থাকবে নাকি, বের করতে হবে কি? বের করতে হবে, এই যে দেখো দুইটা ছেদ বিন্দু আছে না, এই দুইটা ছেদ বিন্দু দিয়ে একটা বৃত্ত অতিক্রম করবে। এই যে দেখো, এই দুইটা ছেদ বিন্দু দিয়ে একটা বৃত্ত গেছে, এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। এইটা বের করতে হবে। বুঝছো ঘটনাটা? অনেক কঠিন ম্যাথ। এটা কেমনে বের করে ভাইয়া? খুবই সহজ, দেখ, সমীকরণটা কিচ্ছু না। বৃত্ত যেটা দেয়া থাকবে, সেই বৃত্তের সমীকরণটা লিখবা, যোগ চিহ্ন দিবা, কে লিখবা, সরলরেখার সমীকরণটা লিখবা, =0। শেষ, শেষ ভাই, এটাই অ্যান্সার।
বুঝছস কি বুঝছস নাই? বুঝছো? জাস্ট যে বৃত্তের সমীকরণ দেয়া লাগবে, দেয়া থাকবে ওইটা দেখবা, প্লাস কে লিখবা, কে কেন লিখবা এটাও বলতেছি, কে লিখবা, ইন্টু সরল রেখার যে সমীকরণটা দেয়া থাকবে সেটা লিখবা, ইকুয়াল 0। এটাই আনসার, এটাই হচ্ছে এই বৃত্তের সমীকরণ। কিন্তু ভাই কে কেন, কে এর মান কত হবে? ভাই কে এর মান যা মন চায় লিখতে পারো। কে এর মান যদি 1 বসাও তাহলে একটা বৃত্ত পাবা, কে এর মান যদি 2 বসাও তাহলে আর একটা বৃত্ত পাবা। ভাই বৃত্ত তো একটা না ভাই, এই দুই বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত যাইতে পারে। দেখো আরো একটা বৃত্ত আমি আঁকতে পারি যেটা এই দুইটা বিন্দু দিয়ে যাবে, কিন্তু অন্য আর একটা বৃত্ত হবে এটা। সরি, ঠিক আছে, এরকম হইতে পারে, আরো হইতে পারে, বা আরো ছোট হইতে পারে, এই যে দুইটার ব্যাস ধইরা হইতে পারে। হ্যাঁ, দেখো এই যে সবুজ বৃত্তটাও কিন্তু এই দুইটা দিয়ে গেছে। তার মানে এরকম অসংখ্য বৃত্ত আঁকা যায়। তাহলে কে এর মান যত তুমি চেঞ্জ করবা তত বেশি বৃত্তের সমীকরণ তুমি পেতে থাকবা। বুঝছি কি বুঝি নাই? ওকে, তার মানে আমরা যদি একটা সরল রেখা আর একটা বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে পারে, ভেরি ইজি, বৃত্ত লিখবা প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ লিখবা ইকুয়াল 0। ওকে, আবার যদি বলে দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এমন বৃত্ত, মানে কি, মানে এখানে একটা বৃত্ত আছে আবার এখানে আর একটা বৃত্ত আছে। হ্যাঁ, এই দুইটার ছেদ বিন্দু দিয়ে গেছে এমন আর একটা বৃত্ত, এই দুইটার ছেদ বিন্দু দিয়ে গেছে এমন একটা বৃত্ত, মনে করো হইতে পারে এইটা। এটার সমীকরণ জানতে চাইছে, এটার সমীকরণ কেমনে বলবা? এইটা দেয়া থাকবে, এইটাও দেয়া থাকবে, এটা বের করতে হবে কিভাবে? একটা বৃত্তের সমীকরণ লিখবা প্লাস কে ইন্টু আর একটা বৃত্তের সমীকরণ লিখবা ইকুয়াল 0, দ্যাটস ইট। বুঝতে পারছি? ওকে, আসো এবার আমরা এগুলো আসলে বের করার চেষ্টা করি। এটা কাজে লাগায় কিভাবে আমরা ম্যাথ করতে পারি? বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0, মনে করো নতুন যে বৃত্তটা লাল বৃত্ত যেটা ছিল, যেটা বের করতে যাচ্ছি, সেটার কেন্দ্র হচ্ছে 6,0, যা এই বৃত্ত ও এই সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এই বৃত্ত দেওয়া আছে, এই সরলরেখা দেওয়া আছে, এদের ছেদবিন্দু দিয়ে যাবে। তাহলে ব্যাপারটা খুবই ইজি, সেটা হচ্ছে বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা সমান 0। তাহলে আমি একটু বসাই, এটা বৃত্তটা লিখি x², মনোযোগ দাও এখানে, বোঝার আছে, -4x প্লাস কে ইন্টু সরলরেখা। সরলরেখা কি x ইকুয়াল 3 বসাবা? ডেফিনেটলি না, স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। সরলরেখাকে বানাইতে হবে x - 3 ইকুয়াল টু 0, মানে সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে। ঠিক আছে, x - 3 ইকুয়াল 0। এখন আমি এটা থেকে একটু দেখার চেষ্টা করি কি কি আসে। স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস kx - 3 ইকুয়াল টু 0। এক্স গুলোকে এক জায়গায় রাখবো। হ্যাঁ, x², যেহেতু k একটা ধ্রুবক, এখান থেকে x যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে, 4 - kx, হ্যাঁ, -3 ইকুয়াল টু, এখানে কিন্তু অনেকে ভুল করি আমরা। হ্যাঁ, এই যে মাঝখানে প্লাসই রাখি, ভাই যখন তুমি ব্র্যাকেট দিচ্ছ এই মাইনাসটা কিন্তু গুণ হবে, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা এখানে 3k আছে একটা, 3k, ওকে, এখানে 3k আছে কনস্ট্যান্ট, এটা 3k আছে। ওকে, এই পাইলাম আমরা বৃত্তের সমীকরণ। কিন্তু ভাই কে এর মানটা তো জানা দরকার, কেটা আসলে এই কেন্দ্রের জন্য কে আসলে কত? ভাই এই সমীকরণ থেকে কেন্দ্র বের করতে পারো? এই সমীকরণ থেকে কেন্দ্র বের করতে পারবো কি পারবো না? এই সমীকরণে কেন্দ্র কি হবে ভাই? এই সমীকরণের কেন্দ্র কি হবে? এই বৃত্তের কেন্দ্র কি হবে বের করো। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে এইটারে -2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 - k/2 হয়। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর কোনো সহগই নাই, তাহলে এটা কমান 0। এইটা হচ্ছে কেন্দ্র। বুঝলাম কি বুঝলাম না? বুঝলাম কি বুঝলাম না? কেন্দ্র, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করছি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করছি, কেন্দ্র পাইছি। ওকে, কিন্তু দেওয়া আছে কি?
দেওয়া আছে এইটা হবে কেন্দ্র, আর সমীকরণ থেকে কেন্দ্র পাইছি এইটা, তার মানে এই দুইটা জিনিস সমান। তাহলে সুতরাং 4 মাইনাস কে বাই 2 ইকুয়াল টু 6, 4 মাইনাস কে ইকুয়াল টু 12, কে ইকুয়াল টু -8, কে ইকুয়াল টু -8। আচ্ছা, এটাকে আমি একটা সমীকরণ ধরে নেই। কে এর মান কে ইকুয়াল -8 1 নং এ বসাই, শেষ। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইন্টু কে এর মান -8 না, প্লাস 8 এক্স মাইনাস 3 ইন্টু -8 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল 0। অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? খেয়াল করো, ম্যাথটা কিন্তু খুবই সহজ। একটা বৃত্ত, একটা সরলরেখা দেওয়া আছে, তাদের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্মেটে নিব। ডান পাশে শূন্য রাখবো, সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো সহগ থাকলে সেগুলোকে 1 বানাই নিব, স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে নিব। এটা করলাম। এক্স গুলোকে আলাদা করব, যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই গুলোকে আলাদা করতাম। ওকে, তো এখান থেকে আমি কেন্দ্র বের করছি। কেন? কারণ কেন্দ্রের মান আমার দেয়া আছে, এটার সাথে কম্পেয়ার করতে পারবো তাই। যদি কেন্দ্র না দেয়া থাকে, যদি বলে একটা রেখার উপর কেন্দ্র আছে, এই কেন্দ্রকে সেই রেখার উপর বসাবো, মানে যে শর্ত থাকবে সেই শর্ত মেনেই আমি অঙ্কগুলো করব। বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট একটা ম্যাথ দেখি। বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্ত ও এই বৃত্তের ছেদ বিন্দুগামী এবং যার কেন্দ্র এই রেখাগামী। দেখো, কেন্দ্র এবার কিন্তু বলে নাই, কোনো বিন্দুর উপর অবস্থিত, এই রেখাগামী বলছে। তার মানে এই রেখাটা কি রেখা বলতো? এই রেখাটা কি রেখা জানো? এই রেখাটাকে চিনো? ওয়াই ইকুয়াল টু এক্স রেখা চিনো? সরলরেখার ক্লাস করছো তোমরা? ওয়াই ইকুয়াল এক্স রেখা চিনো? ওয়াই ইকুয়াল এক্স রেখাটা কি চিনো ভাইয়া? এই ভাইয়া, ওয়াই ইকুয়াল এক্স রেখা চিনো? কোন রেখাটা ওয়াই ইকুয়াল টু এক্স? এই যে মাঝখান দিয়ে যে চলে যায়, তাই না? এই ওয়াই ইকুয়াল টু এক্স রেখার বিশেষত্ব কি হয়? এই বিন্দুটা হবে কত? 1,1। যদি এইখানে চিন্তা করো এটা কত হবে? 2,2। এখানে যদি চিন্তা করো এটা কত হবে? 3,3। এই ওয়াই কমা এক্স, এই রেখার উপর যে রেখাগুলো থাকে তাদের ভুজ আর কোটি সমান হয়। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স, এই রেখার ভুজ আর কোটি সমান হয়। দেখো, ওয়াই আর এক্স সমান হয়। বুঝতে পারছো? মূল বিন্দুগামী, এটা অনেক বৈশিষ্ট্য আছে। এটা মূল বিন্দুগামী, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়? এটা ঢাল 1 তাই। ঠিক আছে, ওকে, যাই হোক, আরো অনেক কিছু করা যায়। তা আমি জানছি এটা ভুজ আর কোটি সমান। ওকে, ফাইন। তা আমি আগে আমার ওই কাহিনী আগে করে নেই। বৃত্ত যোগ কে ইন্টু বৃত্ত ইকুয়াল 0। তা আমি একটু লিখি, একটু বড় হবে মনে হয়, যেহেতু দুইটা একবারে, একটু ছোট করে লিখতেছি। তোমরা আমার ক্যালকুলেশন দেখা দরকার নেই, নিজে খাতায় লেখো এখন। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 4y প্লাস 6 প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 8 ইকুয়াল 0। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 4y প্লাস 6 প্লাস কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস 4kx মাইনাস 6ky প্লাস 8k ইকুয়াল 0। ওকে, এবার এক্স স্কোয়ার কে এক জায়গায় নিয়ে আসবো, ওয়াই স্কোয়ার কে এক জায়গায় নিয়ে যাব, এক্স কে এক জায়গায় নিয়ে যাব, এভাবে সাজিয়ে লিখবো। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস কে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 4kx প্লাস 4y মাইনাস 6ky প্লাস 6 প্লাস 8k ইকুয়াল টু 0। দেখো, আমি কিন্তু পেয়ার পেয়ার করে লিখছি। দেখো তো, পেয়ার পেয়ার মানে ভালোবাসে ভালোবেসে লিখছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার। দেখো, এক্স এক্স
ওয়াই ওয়াই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এভাবে পেয়ার পেয়ার করে লিখছি। সেখান থেকে কি করা যায় বলো? এখান থেকে আমি যদি এক্স স্কোয়ারকে কমন নেই তাহলে কি থাকে? 1 প্লাস কে এক্স স্কোয়ার কমন। এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে কি থাকে? 1 প্লাস কে, এখানে ওয়াই স্কোয়ার কমন, মাইনাস এক্স কে কমন নিলে কি থাকে? আমি একটা মাইনাস না দিয়ে প্লাস ইউজ করতে পারতাম। মাইনাস 4 কে এক্স কমন। তাহলে আসতেছে এখানে কি নেব? প্লাস 4 মাইনাস 6 কে ওয়াই কমন, প্লাস এটাকে আলাদা 6 প্লাস 8 কে একসাথে লিখি। মানে আমি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কনস্ট্যান্ট এগুলোকে আলাদা করে ফেলছি। ওকে, সো আমি তো জানি সমীকরণকে সবসময় স্ট্যান্ডার্ড ফর্মেটে রাখতে হয়, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে এক বানাইতে হয়, তাই না? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1 প্লাস কে দিয়ে আমি সবাইকে ভাগ করে দেবো, সবাইকে 1 প্লাস কে দিয়ে ভাগ করবো। কেন? কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগকে ভাইয়া বলছে এক বানাইতে, স্ট্যান্ডার্ড ফর্মেটে রাখতে। তাহলে এখানে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি ভাগ করি এটা কাটা, মাইনাস 8 - 4 কে ডিভাইডেড বাই 1 প্লাস কে এক্স প্লাস 4 - 6 কে ডিভাইডেড বাই 1 প্লাস কে প্লাস 6 + 8 কে ডিভাইডেড বাই 1 প্লাস কে ইকুয়াল 0। এরকম কিছু একটা পাইছি আমি। আচ্ছা, এবার তুমি আমাকে বল, আচ্ছা এখানটা ওয়াই আছে, এই বৃত্তের কেন্দ্র কিভাবে বের করবা? বৃত্ত স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে, মান কেমন দেখা দরকার নাই, কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে ভাইয়া এক্স এর যে সহগ থাকবে এইটাকে কি দিয়ে ভাগ করব? -2 দিয়ে ভাগ করব। ওয়াই এর যে সহগটা থাকবে সেটাকে কি করব? -2 দিয়ে ভাগ করব, তাই না? -2 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? কেন্দ্র পাবো, কেন্দ্র পাবো। আচ্ছা, তাহলে কেন্দ্র পাবো। তাহলে কেন্দ্র কি কি আসতেছে? কেন্দ্র একটা আসবে, এটাকে যদি -2 দিয়ে ভাগ করে এটা কি আসবে? কোথায় লিখবো? দেখা তো জায়গা নেই, পরের পেজে যাই। হ্যাঁ, এখান থেকে একটু মুছে ফেলি। এখানে কেন্দ্র কি আসবে? এইটাকে -2 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 8 - 4 কে ডিভাইডেড বাই 2 × 1 + কে। মাইনাস মাইনাসে কাটা, এটার সাথে 2 গুণ হয়ে যাবে। এইটাকে যদি ভাগ করো তাহলে এটা কি আসবে? 4 - 6 কে ডিভাইডেড বাই, এটা হবে মাইনাস, একটা মাইনাস হচ্ছে এই যে -2 -2 × 1 + কে, এরকম কিছু একটা। ওকে, এরকম কিছু একটা আসতেছে। হ্যাঁ, কেন্দ্র হচ্ছে এটা। যেহেতু কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, y = x রেখার উপর রেখাগামী, তার মানে এই জিনিসটার y আর এই জিনিসটার x এটা পরস্পর সমান হবে, মানে ভুজ আর কোটি সমান হয়। তার মানে আমি এই দুটোকে সমান করে লিখবো। তুমি কি কোনো প্লাস মাইনাসে ভুল করছি আগেরটাই? না, ঠিক আছে। তো এখানে আসতেছে 2 × 1 + কে সমান 4 - 6কে ডিভাইডেড বাই, এটা মাইনাস আই নিয়ে আসে আগে, 2 × 1 + কে। তাহলে এই দুই পাশ থেকে 2 × 1 + কে কাটা দাও, 2 × 1 + কে, 2 × 1 + কে কাটা, 8 - 4কে সমান -4 + 6কে, তারপর 10কে সমান 12, কে সমান 12/10,
6/5 কে এর মান আসছে 6/5। সো কে এর মানটা এবার তুমি কি করবা ভাইয়া, এই সমীকরণে বসাই দিবা। এটা হচ্ছে 1 নাম্বার। কে এর মান 1 নং এ বসিয়ে পাই আনসার। 1 নং এ বসাই যেটা পাবা সেটাই অ্যান্সার। ওকে, তো -8 -4 কে হবে না, ওইখানে 4 কে -8 হবে। কোনটা ভাইয়া? এই যে দেখো মাইনাস চিহ্নটা আমি কমন নিয়েছি, দেখেছো? দেখো এখানে মাইনাস চিহ্ন কম, একটা ব্র্যাকেট আছে, হ্যাঁ, এটাকে গুণ করো -8 + 4 কে। এটাই বলছি, কিন্তু আমি লেখার সময় বলছি, এখানে সবাই ভুল করে যে এখানে মাইনাস চিহ্নটা আমি কমন নিয়েছি। ওকে, এখানে প্লাস দাও তাহলে -8 + 4 কে হবে। যেহেতু আমি মাইনাস দিছি দ্যাটস তো এটা। তুমি তোমার মতো করো, তো সমস্যা নেই, তোমার মতো করলেও হবে যদি তুমি চিহ্ন ঠিক রাখো। ওকে, পারছি, গুড। এবার আসি পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। পোলার স্থানাঙ্কে আসলে বৃত্তের সমীকরণ কিভাবে হয়? পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ বের করার জন্য পোলার স্থানাঙ্কে বৃত্তের ব্যাসার্ধ আর কে এ লেখা হয়, আমরা মনে হয় জানি অলরেডি। আমার বৃত্তের মধ্যে কি কি জিনিস থাকে? আমার বৃত্তের মধ্যে থাকে x² + y², এইটা সমান হয় r এর উপর স্কয়ার। তারপরে থাকে x সমান হয় r cos থিটা। তারপর থাকে y সমান হয় r sin থিটা। এই কয়টা যদি জিনিস জানা যায় তাহলে বাকি জিনিসপত্র করা আমার মনে হয় না কঠিন হয়। ঠিক আছে, এই জিনিস কয়টা আমরা জানলে মোটামুটি আমরা লিখতেই পারি। যেমন এখানে আবার ফরম্যাটও দেওয়া আছে, পোলার স্থানাঙ্কের যদি ফরম্যাট গুলো দেওয়া থাকে, আমি আগে ম্যাথ করাই তারপর দেখাই এটা। তবে এই বৃত্তটিকে পোলার স্থানাঙ্ক সমীকরণে পরিণত করতে বলছে। ওকে, দেখো তাহলে আমি যেটা দেখবো, এই x² + y², তার মানে এটা কি হবে? x² + y² একটু আগে দেখাইছি, এটা হবে r² - 3 x আছে, x মানে কি r cos θ = 0। আচ্ছা, এখানে দুইটা আর এখানে একটা, আর একটা r কে কমন নাও, তাহলে কি আসে r - 3 cos θ = 0। ভাই r কি 0 হইতে পারে? r কিন্তু 0 হইতে পারে না। r তো ব্যাসার্ধ, ইট ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এটা বাদ। তাহলে সুতরাং r - 3 cos θ মানে এই পার্টটুকু 0 হইতে পারে। এটাই অ্যান্সার, সমীকরণ হয়ে গেছে। বুঝছো? দ্যাটস ইট, ভেরি সিম্পল। এরকমই আসবে যতগুলো আসবে। তো এখানে এই ফরম্যাটটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই জিনিসটা সূত্র পুরো মুখস্থ রাখবা, সূত্রের মতো মুখস্থ রাখবা, কারণ এখান থেকে অনেক ম্যাথ করা যায়। যেমন একটু আগে আমরা সাধারণ ফরম্যাট পড়ছি না, বৃত্তের সাধারণ সমীকরণ, ওরা ছিল কার্তেশীয় বৃত্তের সাধারণ সমীকরণ। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বৃত্তের সাধারণ সমীকরণ। এটা হচ্ছে r² - 2r * r1 cos θ - θ1 + r1² = a²। এর ডেফিনিশন কি? এর কেন্দ্রের স্থানাঙ্ক ধরা হয়েছে r1 আর θ1। কেন্দ্রের স্থানাঙ্কের r1 বসাইছি এখানে, θ1 বসাইছি এখানে, আবার r1 বসাইছি এখানে। আচ্ছা, আর এখানে r1টা কিভাবে বের করবা? r1টা হচ্ছে, r1 যদি দেয়া থাকে সেটা হচ্ছে √g² + f²। θ1 কিভাবে বের করবা? tan ইনভার্স f/g। g আর f কিভাবে বের করে? g আর f কিভাবে বের করে ভাইয়া? x এর সহগকে 2 দিয়ে ভাগ। f কিভাবে বের করে? y এর সহগকে 2 দিয়ে ভাগ, -2 না কিন্তু, হ্যাঁ, এই জন্য লিখে দিলাম। তাহলে এখান থেকে আমি θ1 ও বের করতে পারবো। a মানে কি? a মানে বলছি ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ এই ক্ষেত্রে, তো √g² + f² - c, ওই যে একই ফর্মুলা। দ্যাটস ইট। জাস্ট এখানে মানগুলো বসাইলে, এই জিনিসগুলো যদি জানো বা বসায় তুমি এই ফরম্যাটে বসাইতে পারো, বুঝতে পারতে হবে। ওকে, এই হোমওয়ার্ক গুলো করবা, ঠিক আছে? এই হোমওয়ার্ক গুলো করবা। ও দ্যাটস ইট, আজকে অনেক আর্লি শেষ হয়ে গেছে, বাট অনেক কিছু পড়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস পড়েছি। একটু ভাইয়া স্লাইডে যে ম্যাথগুলো আছে একটু প্র্যাকটিস করবা, নিজে করার চেষ্টা করবা।
পুরোটা ক্যালকুলেশন করবা হাতে করে, তুমি পারবা ইনশাল্লাহ। যেগুলো করে দিয়েছি, ট্রাই করতে দিয়েছি কিছু ম্যাথ, কিন্তু দেখেছো তুমি। হ্যাঁ, এটা ব্রেইন স্ট্রম করার জন্য, তোমার মাথাটাকে কাজে লাগাও ভাইয়া। সব আরেকজন বলে দিবে এটা আমি বুঝবো, তা তোমার মাথা থেকে কোনো সলিউশন বের হবে না। তুমি সলিউশন ভালো বুঝবা, কিন্তু তুমি নিজে সলিউশন বের করতে পারবা না। তোমাকে দুইটাই শিখতে হবে, এক, অন্য কেউ বুঝাইলেও বুঝতে পারতে হবে, আবার নিজে থেকে অন্য কাউকে বুঝাইতে হবে অথবা সলিউশন বের করতে পারতে হবে। ঠিক আছে, ওকে। তো কি বলছিলাম লাস্ট ক্লাসে, তোমাদেরকে বলছিলাম প্রতিদিন চেষ্টা করতে হবে আমাদের একটু একটু করে মানুষ হইতে। ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে আমরা মানুষ হইতে চেষ্টা করব। কিন্তু তুমি বলবো ভাই আমি তো মানুষ, নো ভাই, মানুষের পেটে জন্মাইলেই মানুষ হয় না। ওকে, ছোটবেলায় পড়ছো কিনা আমি জানি না, আমি মনে হয় পড়ছিলাম কোন একটা জায়গায় যে প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, বাট মন না থাকলে মানুষ হওয়া যায় না। তো মানুষ হতে হলে আরো অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে। প্রতিদিন একটু একটু করে মানুষ হবা, মানুষের মতো দায়িত্ব পালন করবা। মানুষের পেট থেকে দুইটা জিনিস বের হইতে পারে, এক হচ্ছে অমানুষ বের হয়, আর এটা হচ্ছে মানুষ বের হয়। এখন তুমি কি মানুষ নাকি অমানুষ? সো এটা কিভাবে ডিফাইন করবা? এটা মানুষ হিসেবে তোমার যে কর্তব্য, যে তুমি তোমার কাজটা ঠিক মতো করতেছো। তোমার এখন কাজ কি ভাই? দুনিয়াতে পাঠাইছে, তোমার কাজ কি? তোমার উপরওয়ালা অবশ্যই তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে, ঠিক আছে? সো সেই উদ্দেশ্যটা তুমি ফুলফিল করতেছো কিনা, যে তোমার ইবাদত যদি করতে বলা হয় তোমার ধর্মে, সেটা তুমি ঠিক মতো পালন করতেছো কিনা, তুমি তোমার আব্বু আম্মুর কথা শুনতেছো কিনা, তোমার এই বয়সে যে সবচেয়ে গুরু দায়িত্ব তোমার পড়াশোনা করা, সেটা তুমি করতেছো কিনা, নাকি অমানুষের মতো ফাঁকি দিচ্ছ? ফাঁকি তো অমানুষ দেয়, মানুষ তো ফাঁকি দেয় না। ঠিক আছে, আবার তুমি সবার সাথে ভালো ব্যবহার করতেছো কিনা, কাউকে উপকার করতেছো কিনা, কেউ বিপদে পড়ে আছে দেখেও তুমি পাশ কাটায় চলে যাচ্ছ কিনা, কাউকে গালি দিয়ে দিচ্ছ কিনা, কারো পিছনে তার ব্যাপারে খারাপ কথা বলতেছো কিনা। তুমি যখনই এই কাজগুলা করবা তুমি অমানুষ হয়ে যাবা। তুমি মনে রাখবা, তুমি সারাদিন মানুষ হওয়ার জন্য অসংখ্য কাজ করতে পারো, কিন্তু ওই যে বলে পুরো এক বালতি দুধের মধ্যে যেমন অল্প একটু ময়লা পড়লেই পুরো দুধটা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি তুমি মানুষ হওয়ার জন্য সারাদিন ব্যাপী অনেক কাজ করছো, একটা অমানুষের মতো কাজ করছো, তুমি আসলে অমানুষ হয়ে যাবা। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করবা যে ভাই আমি কি মানুষ হয়ে ঘুমাচ্ছি নাকি অমানুষ হয়ে ঘুমাচ্ছি। প্রতিদিন সকালে উঠে পণ করবা যে আমি আজকে সারাদিন অ্যাটলিস্ট মানুষ হয়ে থাকতে চাই, আমি আমাকে অমানুষ রূপে দেখতে চাই না। কজ তোমার বাবা মাও তোমাকে অমানুষ রূপে দেখতে চায় না, উপরওয়ালাও তোমাকে অমানুষ রূপে দেখতে চায় না, তোমাকে মানুষ বানায় পাঠাইছে, বলছে তুমি মানুষ হয়ে থাকো। বুঝতে পারছো? সো অবশ্যই অবশ্যই প্রতিদিন একটু একটু করে মানুষ হওয়ার চেষ্টা করো। রাতে ঘুমানোর আগে জিজ্ঞেস করো, ভাই আজকে যে আমি ঘুমাইতে যাচ্ছি, আজকে ওই যে অল্প একটু মলের মতো কোনো অমানুষের মতো কাজ করছি কিনা, হ্যাঁ আমি কবে মানুষ হইতে পারবো, সে একটা টার্গেট নিয়ে ফেলো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।